প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাসায় অবস্থান করছো। শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ভিত্তিক যে ক্লাসটি আছে সেটাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এমএসএন এর শিক্ষার্থীরা, তোমরা আজকে আমার সাথে যুক্ত হবে। তোমাদের অনেকদিন পরে আমি ক্লাসটি নিচ্ছি। চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের হচ্ছে সিলেবাসে দুটি টেক্সট আছে। সেই টেক্সটের মধ্যে হচ্ছে প্রথম যে গ্রুপে, সেই গ্রুপে থেকে আমি তোমাদের পড়িয়ে থাকি। সেটা হচ্ছে বইয়ের নামটি হচ্ছে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, ডব্লিউ.পি. আলিস্টনের। এবং যে গ্রুপ বি আছে, সেই গ্রুপ বি হচ্ছে বিগিনস্টানের হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন থেকে পড়ানো হয়। সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শাহিন আক্তার বানু ম্যাডাম, প্রফেসর, উনি পড়িয়ে থাকেন। সেক্ষেত্রে চলো আজকে আমরা একটি নতুন টপিক পড়িয়েছি। নতুন বলতে টপিকটা আমরা পড়িয়েছি গত ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে কিছু অংশ পড়িয়েছি। আজকে আমরা বাকি অংশটি পড়বো। সেটি হচ্ছে অর্থের বিভিন্ন মাত্রা। এর মধ্যে আমরা হচ্ছে অস্পষ্টতা, তারপর দ্ব্যর্থকতা, রূপকতা এগুলো পাই। তো আজকে আমি তোমাদেরকে অস্পষ্টতা নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলছি ভেগনেস, সেটা নিয়ে কথা বলবো। এবং প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে অস্পষ্টতার স্বরূপ, অস্পষ্টতার বিভিন্ন যে প্রতিশব্দ এবং অস্পষ্টতার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অস্পষ্টতার বাকি অংশগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আসলে আমরা আবার একটু দেখে নিই যে অস্পষ্টতা বলতে আমরা আসলে কি বুঝি। কোন শব্দ অস্পষ্ট হবে কেবল তখন যখন এমন কোনো ক্ষেত্র বা দৃষ্টান্ত পাওয়া যাবে যেখানে বা যার উপর কথিত শব্দটি প্রযোজ্য হবে কি না সে সম্বন্ধে যৌক্তিকভাবে আমরা নিশ্চিত হতে পারবো না। অর্থাৎ কোনো শব্দ যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে শব্দটি বর্ণিত বিষয়ের উপর প্রযোজ্য হবে কি না সে ব্যাপারে আমরা আসলে নিশ্চিত হতে পারি না। আরো সহজভাবে বলতে গেলে স্পষ্টতার অভাবকে আমরা অস্পষ্টতা বলে অভিহিত করি। কোনো শব্দের অর্থের মধ্যে যদি আমরা স্পষ্টতা, প্রাঞ্জলতা ও সুনির্দিষ্টতার অভাব লক্ষ্য করি তাহলে ওই শব্দকে অস্পষ্ট শব্দ বলে। তোমাদের প্রিভিয়াস ক্লাস আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, আজকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন মধ্যবয়স্ক শব্দটি, ইয়াটি আমরা কোন বয়সের ক্ষেত্রে আসলে মধ্যবয়স্ক বলবো? 30 থেকে 40 বলবো, নাকি হলো 40-এর যে হচ্ছে 40 বছর বা যে হচ্ছে 39 বছর, তাকে কি আমি মধ্যবয়স্ক বলতে পারবো না? অর্থাৎ আমি কোন বয়সটাকে বলবো যে হচ্ছে মধ্যবয়স্ক, সেটা নিয়ে সমস্যা হয়। বা একটা লোকের মাথায় হচ্ছে টাক, মানে কতটুকু চুল থাকলে আমি তাকে টাক বলবো বা কতটুকু চুল না থাকলে তাকে টাক বলবো না, সেই বিষয়গুলো নিয়ে আসলে প্রবলেম সৃষ্টি হয় বা সমস্যার সৃষ্টি হয়। সেটাকেই আমরা আসলে বলতেছি অস্পষ্ট শব্দ। এবং তোমরা জানো যে আমরা যে দৈনন্দিন জীবনে অনেক ধরনের শব্দ ব্যবহার করি, বেশিরভাগ শব্দ আসলে অস্পষ্ট। এবং আমাদের জীবনে হচ্ছে অস্পষ্ট শব্দের গুরুত্ব আছে, এটা এমন যে না যে নাই, আসলে আছে। এবং বেশিরভাগ শব্দ কিন্তু আসলে অস্পষ্ট। তাহলে আমরা দেখি যে অস্পষ্টতার আজকে কারণগুলো দেখি যে কেন আসলে শব্দ অস্পষ্ট হয়। বিশেষ করে শাব্দিক অস্পষ্টতার কারণগুলো আমরা পড়বো। এবং বিশিষ্ট যে বিশ্লেষণী দার্শনিক জন হর্সপাস, তিনি আসলে অস্পষ্ট 3টি কারণের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে শব্দের প্রয়োগ বা অপপ্রয়োগের ভেদারেখা না থাকা। অর্থাৎ কোন একটি শব্দ আমরা কোথায় প্রয়োগ করব সেই সম্পর্কে যখন, বা এটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগযোগ্য সেই ক্ষেত্রে সেটা সম্পর্কে যখন আমরা নিশ্চিত হতে পারি না, তখনই আসলে অস্পষ্টতার সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যদি পারিভাষিক শব্দ ব্যবহার করি তাহলে তো বলতে পারি যেটা এই ক্ষেত্রে প্রযোজ্য বা ওই ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু যখন আমরা প্রয়োগ বা অপপ্রয়োগের মধ্যে যে ভেদরেখাটি আছে সেটা যখন বুঝতে না পারি, বা এমন একটি মধ্যবর্তী অবস্থা আছে যখন আমরা সেটা বুঝতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু অস্পষ্টতা সৃষ্টি হয়ে থাকে। এবং এটাই হচ্ছে শব্দ মানে অস্পষ্টতার সবচেয়ে সরলতম রূপ। এবং বিশেষ করে সংখ্যাবাচক এবং শব্দগুলোতে এই ধরনের হচ্ছে অস্পষ্টতার সৃষ্টি হয়ে থাকে। দেখো, মনের ভাষা প্রকাশ করার জন্য যখন কোনো বচনে আমরা কোনো শব্দ প্রয়োগ করি তখন এর দ্বারা প্রকৃতপক্ষে শব্দটি প্রয়োগ ক্ষেত্র এই সম্ভাব্য বক্তব্যের সীমারেখায় নির্দেশ করা হয়। যেমন যখন কোনো বচনে আমরা সুন্দর শব্দটি ব্যবহার করি তখন এর দ্বারা একথায় নির্দেশ করা হয় যে এই বিষয়গুলো সুন্দর, এই বিষয়গুলো সুন্দর শব্দটি সীমানায় অন্তর্ভুক্ত। অর্থাৎ হচ্ছে কি, এই বিষয়গুলো সুন্দর যে শব্দটি সেটা সীমানায় অন্তর্ভুক্ত, আর এই সীমানার বাইরে যা আছে তা সবই অসুন্দর। এখানে সুন্দর শব্দটি প্রয়োগের মাধ্যমে আমরা সুন্দর শব্দের একটি সীমারেখাকে নির্দেশ করলাম মাত্র। কিন্তু সংখ্যা, মাত্রা এবং পরিমাণ জ্ঞাপক যে শব্দ এই ধরনের সীমারেখা নির্দেশ করে না। এই ধরনের শব্দ দুটি
প্রান্ত সীমাকে নির্দেশ করলেও মধ্যবর্তী পরিস্থিতিকে কখনোই নির্দেশ করতে পারে না। যেমন দেখো, সুন্দর শব্দের দ্বারা অমুক জিনিসটি সুন্দর এবং অমুক জিনিসটি সুন্দর নয় বোঝালেও সুন্দর ও অসুন্দর শব্দের মাঝামাঝি অবস্থাকে কোনো অবস্থাতেই নির্দেশ করতে পারছে না। অর্থাৎ প্রান্ত সীমাকে কিন্তু নির্দেশ করতে পারছে, কিন্তু মধ্যবর্তী যে অবস্থা, অর্থাৎ আমরা বলতে পারছি এই বয়সটাকে বলা হচ্ছে ইয়াং এজ এবং ওই বয়সটা বলা হচ্ছে বৃদ্ধ, কিন্তু এই মধ্যবর্তী যে অবস্থাটা, মধ্য বয়সে আমরা কাদেরকে বলবো, কোন বয়সটাকে আসলে নির্দিষ্ট করে এটা আমরা কিন্তু বলতে পারছি না। আর যদি ধরি যে 40 বছর একজন লোকের মধ্যবয়স্ক বলছি, তাহলে সেই 39 বয়স্ক লোক কেন মধ্যবয়স্ক বলতে পারছি না? এই ধরনের মানে শব্দগুলো অস্পষ্ট সৃষ্টি হয়। এবং সুন্দর ক্ষেত্রে কিন্তু তাই, আমি নির্দিষ্ট করে বললাম যে এই থাকলে এটা সুন্দর, তাহলে মানে কি বাকি যে ক্ষেত্র সেগুলো সব অসুন্দর, কিন্তু সুন্দর এবং অসুন্দর যে একটা মাঝামাঝি অবস্থা সেটা কিন্তু আমরা আসলে প্রয়োগ করতে পারছি না। এই ক্ষেত্রে আমরা সুন্দর শব্দের প্রয়োগে অনিশ্চিত হয়ে পড়ি, কাজে এই ক্ষেত্রে সুন্দর এবং অসুন্দর শব্দ স্বভাবতই অস্পষ্ট। বিশ্লেষণী দার্শনিকরা এই ধরনের শব্দকে দ্বিপ্রান্তিক বিপরীতাত্মক শব্দ বলে অভিহিত করেছেন। তাদের মতে এ জাতীয় মধ্যবর্তী কোন এক অবস্থা অবশ্যই অস্পষ্ট বা অনির্দিষ্ট হয়ে থাকে। জন হর্সপাস এই ধরনের দ্বিপ্রান্তিক বিপরীতাত্মক শব্দ যুগ্ম শব্দকে মেরু শব্দ বলে অভিহিত করেছে, অর্থাৎ পোলার ওয়ার্ডস। এই ধরনের শব্দের উদাহরণ হিসেবে তিনি দ্রুত ধীর, সহজ কঠিন, শক্ত কোমল, আলো অন্ধকার, গরম ঠান্ডা, বৃহৎ ক্ষুদ্র ইত্যাদি শব্দের উল্লেখ করেছেন। এই ধরনের শব্দের বৈশিষ্ট্য হলো এদের যে কোনো একটির প্রয়োগ ক্ষেত্র ধীরে ধীরে অন্যটির প্রয়োগ ক্ষেত্রে স্থানান্তরিত বা রূপান্তরিত হতে পারে। যেমন দ্রুত শব্দটি যেভাবে ধীরে ধীরে ধীর শব্দে রূপান্তরিত হতে পারে, তেমনি ধীর শব্দটিও ধীরে ধীরে দ্রুত শব্দে রূপান্তরিত হতে পারে। তবে ঠিক কোন অবস্থায় দ্রুত শব্দটি ধীরে ধীরে ধীর শব্দের প্রয়োগ ক্ষেত্রে কিংবা ধীর শব্দটি ধীরে ধীরে দ্রুত শব্দের প্রয়োগ ক্ষেত্রে রূপান্তরিত হয়, সেই অবস্থাটি সঠিকভাবে নির্ধারিত নয়। আর এই কারণে শব্দ দুটির মধ্যবর্তী অবস্থাটি থাকে অস্পষ্ট। এই ধরনের বিপরীতাত্মক দ্বিপ্রান্তিক মেরু শব্দ মাঝখানে এমন এক নিরবিচ্ছিন্ন মাত্রিক ধারা বিদ্যমান, যার ফলে এক অংশের সাথে অন্য অংশের পার্থক্য নির্ণয় করাই কঠিন, এমনকি ক্ষেত্র বিশেষে দুঃসাধ্য হয়ে পড়ে। হর্সপাস এমন বক্তা বা লেখক নয়, বরং বিপরীতাত্মক দ্বিপ্রান্তিক মেরু শব্দের প্রকৃতিকে সর্বতভাবে তিনি দায়ী করেছেন। অর্থাৎ একজন লেখক বা বক্তা কিন্তু এই ধরনের অস্পষ্ট সৃষ্টি করে না, শব্দগুলোই আসলে এটা দায়ী। এই যে বিপরীতাত্মক শব্দগুলো আছে সেগুলোই দায়ী এই ক্ষেত্রে। আমি যদি একটি গাড়ির উদাহরণ নিই, একটি সচল গাড়ি যেমন দ্রুত গতিতে চলতে পারে তেমনি ধীর গতিতেও চলতে পারে। গাড়িটি দ্রুত গতিতে চলবে নাকি ধীর গতিতে চলবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে রাস্তার পারিপার্শ্বিক অবস্থা এবং চালকের উপর। পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকলে, রাস্তা যানজট মুক্ত থাকলে চালক গাড়িটিকে দ্রুত গতিতে চালাতে পারেন। আবার পারিপার্শ্বিক অবস্থা ভালো না থাকলে, রাস্তা যানজটপূর্ণ থাকলে চালক গাড়িটিকে ধীর গতিতে চালাবেন। গাড়ি চালাবার এটাই স্বাভাবিক রীতি। কিন্তু এখানে প্রশ্ন হতে পারে, গাড়ি দ্রুত গতি চলা এবং ধীর গতি চলা বলতে কি বোঝায়? ধীর গতির কথার অর্থ কি এবং দ্রুত গতির কথাটার অর্থ কি? ধীর গতি কাকে বলবো? দৈনন্দিন অভিজ্ঞতা দেখা যায় একটি বিশেষ পরিস্থিতিতে গাড়ি যে গতিকে দ্রুত গতি বলে মনে করা হয়, অন্যরূপ পরিস্থিতি থেকে সেই গতিকে কিন্তু ধীর গতি বলে মনে হয়। কোনো আবাসিক এলাকা, বাজার, বিদ্যালয়, মহাবিদ্যালয় এলাকার মধ্যে কোনো গাড়ি যদি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায়, তাহলে সেই গতিকে আমরা অবশ্যই গাড়িটি দ্রুত গতি বলবো। অন্যদিকে কোনো গাড়ির পক্ষে ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগ অবশ্যই ধীর গতি বলে আমাদের কাছে স্বীকৃত। কিন্তু ওই একই গাড়ি যদি একই এলাকার মধ্যে ঘন্টায় 35 কিলোমিটার বেগে যায়, তাহলে সেই গতিবেগকে আমরা ধীর গতি বলবো না দ্রুত গতি বলবো? এর উত্তর আমাদের কাছে অবশ্যই ওই এলাকার মধ্যে গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 20 কিলোমিটার নির্দিষ্ট থাকে, তাহলে 35 কিলোমিটারের গতিবেগকে দ্রুত গতি বলা যায়। আবার ওই এলাকার মধ্যে গাড়ি গতিবেগ যদি 45 কিলোমিটার নির্দেশ থাকে, তাহলে 35 কিলোমিটারের গতিবেগকে ধীর গতি বলা যায়। এখানে তার প্রশ্ন ওঠে, ঘন্টায় 35 কিলোমিটারের গতিবেগকে কি আমরা দ্রুত গতি বলবো না ধীর গতি বলবো? আসলে এখানে দ্রুত ধীর শব্দ যুগল বিপরীতাত্মক দ্বিপ্রান্তিক শব্দ, আর এই কারণে এই শব্দগুলো হচ্ছে অস্পষ্ট। বুঝতে পারলে খুবই সহজ। তাহলে আমরা কি দেখছি, যে দ্বিপ্রান্তিক যে শব্দ যুগল আছে সেগুলো হচ্ছে অস্পষ্ট শব্দ। আসো আমরা আরেকটি উদাহরণ দিই। এই দ্রুত ধীর শীর্ষক বিপরীতাত্মক যে শব্দ যুগল আছে সেই অস্পষ্ট থেকে হর্সপাস অন্য যানের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এখানে তিনি বাইসাইকেল, গাড়ি এবং আকাশযান বা বিমানের গতির তুলনার মাধ্যমে দ্রুত ধীর শব্দের অস্পষ্ট থেকে বোঝাবার চেষ্টা করেছেন। বাইসাইকেলের পক্ষে যে গতিবেগকে আমরা দ্রুত বলি, গাড়ির পক্ষে সেই গতিবেগ অবশ্যই দ্রুত নয়। আবার গাড়ির পক্ষে যে গতিবেগকে আমরা দ্রুত বলি, আকাশযান বা বিমানের পক্ষে সেই গতিবেগ অবশ্যই দ্রুত নয়।
বিপরীত ক্রমে আকারযান বা বিমানের পক্ষে যে গতিবেগকে আমরা দ্রুত বলি, গাড়ির পক্ষে সেই গতিবেগ অর্জন করাই সম্ভব নয়। আবার গাড়ির পক্ষে যে গতিবেগকে দ্রুত বলি, বাইসাইকেলের পক্ষে সেই গতিবেগ অর্জন করা অবশ্যই সম্ভব নয়। এখানে দ্রুত ধীর শীর্ষক বিপরীতার্থক শব্দগুলোর অর্থ পুরোপুরি আপেক্ষিক। কিন্তু বাইসাইকেল, গাড়ি এবং আকারযানের ক্ষেত্রে তাদের গতিবেগকে যখন পৃথকভাবে বিচার করা হবে, তখন দ্রুত বা ধীর শব্দযুগের অর্থ যে অস্পষ্ট তা বলাই বাহুল্য। এদের প্রতিটি ক্ষেত্রে দ্রুত বা ধীর শব্দযুগের ভেদরেখাতে যে আসলে কি বোঝায় তা বলা কঠিন। যে গতিবেগ কোনো এক পরিস্থিতিতে দ্রুত, তাই আবার অন্য এক পরিস্থিতিতে ধীরে বলে বিবেচিত। আসলে বিপরীতার্থক ও দ্বিপ্রান্তিক শব্দযুগলের প্রয়োগ ক্ষেত্রটাই আসলে অস্পষ্ট। প্রকৃতপক্ষে বিপরীতার্থক দ্বিপ্রান্তিক শব্দযুগলের প্রান্ত সীমায় অবস্থিত শব্দের অর্থ অস্পষ্ট না হলেও শব্দযুগলে যে মধ্যবর্তী বা মাঝামাঝি স্তর, তাদের অর্থ আমাদের কাছে স্পষ্ট নয়। এ ধরনের শব্দের অন্তর্গত কোনো স্তরটিকে আমরা মধ্যবর্তী বা মাঝামাঝি অবস্থা বলবো, এই বিষয়ে সুনিশ্চিত কোনো জবাব নেই। এই পর্যায়ে জন হর্সপাস রেখাচিত্রের মাধ্যমে বিষয়টিকে আরো সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। দেখো একটি রেখাচিত্র দেখা যাচ্ছে, যেখানে একটা প্রান্ত হচ্ছে এ, একটা হচ্ছে বি, কিন্তু মধ্যবর্তী যে সি ডি ই এফ। উপরিক্ত এ বি সরলরেখাটির এ বিন্দু থেকে বি বিন্দুতে কিংবা বি বিন্দু থেকে এ বিন্দুতে যেতে হলে মধ্যবর্তী সি বিন্দুকে অতিক্রম করতে যেতে হয়। এখানে সি বিন্দুকে আমরা এ বি রেখার মাঝামাঝি বা মধ্যবর্তী অবস্থা বলতে পারি। কিন্তু এখানে প্রশ্ন থাকবে, তাহলে ডি বিন্দুর অবস্থাটা কি হবে? ডি বিন্দু কি এ বি এর মাঝামাঝি বলা যাবে? এর উত্তর বলা যায় ডি বিন্দুকে সরাসরি এ বি এর মাঝামাঝি বলা না গেলেও সি বিন্দুর খুব কাছাকাছি হয় ডি বিন্দুকে আমরা এ বি রেখার মাঝামাঝি হিসেবে ধরে নিতে পারি। আবার ই বিন্দুর অবস্থা প্রশ্নবিদ্ধ। এই বিন্দুকে কি এ বি রেখার মাঝামাঝি বলা যাবে? এর উত্তরে বলা যেতে পারে যে সি বিন্দুর কাছাকাছি হয় কারণে ডি বিন্দুকে যদি আমরা এ বি রেখার মাঝামাঝি বলি, তাহলে ডি বিন্দুর কাছাকাছি হয় ই বিন্দুকেও মাঝামাঝি বলা যেতে পারে। এভাবে এই বিন্দুর পর অন্য কোনো বিন্দুকে এ বি রেখার মাঝামাঝি সাব্যস্ত করা যেতে পারে। তার মানে কি, আলোচিত এ বি রেখার কোন একটি বিশেষ পর্বে আমরা সীমারেখা টেনে একথা বলতে পারি যে কেবল সি এবং ডি বিন্দুটি এ বি রেখার মাঝামাঝি। প্রকৃতপক্ষে এখানে মাঝামাঝি শব্দটি আসলে অস্পষ্ট। হসপার্সের মতে পোলার ওয়ার্স বা মেরু শব্দের মধ্যবর্তী কোনো বিশেষ পর্বই আমরা মাঝখানে বলে সাব্যস্ত করতে পারি না। কারণ হচ্ছে কোনো একটা কিছুকে দ্রুত বলছি, কোনো একটা ধীরে, এটা ঠিক আছে, কিন্তু মাঝামাঝি কোন অবস্থাটাকে আমরা কিন্তু সেটা ব্যাখ্যা করতে পারছি না। সেজন্য এই যে বিপরীত যে মেরুর পোলার ওয়ার্ড গুলো যেগুলো, সেটার মধ্যে অস্পষ্টতা দেখা দিচ্ছে। এবার 2 নম্বর দেখি, সেটা হচ্ছে শব্দের বহুমুখী মানদণ্ড। 2 নম্বর যেটা শব্দ অস্পষ্টতার কারণ যেটা, সেটা হচ্ছে শব্দের বহুমুখী মানদণ্ড। শব্দ প্রয়োগের ক্ষেত্রে মানদণ্ডের বহুমুখিতাকেও অস্পষ্টতার একটি প্রধান কারণ বলে মনে করা হয়। এই প্রসঙ্গে মানদণ্ডের বহুমুখিতা কথাটি একটু ব্যাখ্যা করা যেতে পারে। প্রথমে বলে রাখা প্রয়োজন যে মানদণ্ডের বহুমুখিতা বলতে এমন যেমন শব্দ প্রয়োগের বহুমুখী বা একাধিক সত্যকে নির্দেশ করে না, তেমনি পৃথক বা অনেক মানে একটি শব্দ হচ্ছে অনেকাত্মক বা একটি শব্দের অনেক অর্থ আছে সেটাকেও কিন্তু নির্দেশ করে না। যে কোনো ভাষায় বিশেষ কোনো শব্দকে যখন আমরা প্রয়োগ করতে যাই, তখন একটা বিষয়ের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। ওই বিশেষ শব্দটি তার পর্যাপ্ত আবশ্যিক সত্য পূরণ করতে সক্ষম কিনা, অর্থাৎ পর্যাপ্ত আবশ্যিক সত্য কি সেটা পূরণ করছে কিনা, সেটাই আমাদের দেখার বিষয়। একটি শব্দের অনেক অর্থ থাকতে পারে বা সেটা অনেক মানদণ্ড থাকতে পারে, সেটা না, আমরা কোনো একটা শব্দে পর্যাপ্ত আবশ্যিক সত্য সেটা পূরণ করছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। শব্দ প্রয়োগে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শব্দটি যদি তার পর্যাপ্ত আবশ্যিক সত্যকে পূরণ করতে না পারে, তাহলে তার প্রয়োগ যথাযথ হতে পারে না। তোমরা নিশ্চয় জানো যে পর্যাপ্ত আবশ্যিক সত্য কি। কোনো একটা যদি সত্যের উপস্থিতিতে অনুপস্থিতিতে কোনো ঘটনা না ঘটে এবং উপস্থিতিতে সেই সত্যটা উপস্থিত থাকে, তাকে বলা হচ্ছে আবশ্যিক সত্য। এবং পর্যাপ্ত সত্য কি, যে সত্যের উপস্থিতিতে ঘটনাটি ঘটছে সেটাকে আমরা কিন্তু বলছি, লজিকের ভাষা যদি বলি, সেটা হচ্ছে পর্যাপ্ত সত্য। তাহলে পর্যাপ্ত আবশ্যিক সত্য কি, আমরা যেটাকে দুইটা জিনিসই পাচ্ছি, যেটার অনুপস্থিতিতে ঘটনাটি ঘটছে না, আবার যেটা উপস্থিতিতে ঘটনাটি ঘটছে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো যে ত্রিভুজ শব্দটির কথা দেখো। ত্রিভুজের পর্যাপ্ত আবশ্যিক সত্য হলো 3টি বাহু থাকা এবং বাহু বিশিষ্ট 3টি কোণ থাকা। এসব সত্য পূরণ হলেই আমরা একটি ক্ষেত্রকে ত্রিভুজ বলি। এক্ষেত্রে ত্রিভুজ শব্দটির অর্থ আমাদের কাছে খুবই স্পষ্ট। অনুরূপভাবে কোনো শব্দের একাধিক অর্থ থাকলেই সেই শব্দটিকে আমরা অস্পষ্ট বলে সাব্যস্ত করতে পারি না। যেটা আমি একটু আগে বললাম যে একটা শব্দের অনেক কিন্তু অর্থ থাকতে পারে, তাই বলে কি সেই শব্দটা অস্পষ্ট সেটাও কিন্তু না। একাধিক অর্থ বিশিষ্ট শব্দকে যখন আমরা একাধিক অর্থে ব্যবহার করি, তখন ওই প্রতিটি একাধিক অর্থে শব্দটি ব্যবহার করে যদি ভিন্ন ভিন্ন সত্য পূরণ করতে হয়। যেমন বাংলা ভাষায় কর শব্দটি নানা অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে, কর শব্দ অর্থ হিসেবে হাত ব্যবহার হতে পারে, কর খাজনা হিসেবে, কর হচ্ছে কিরণ হিসেবে,
অর্থাৎ তারপর কর হচ্ছে হাতি সুর হিসেবে, কর হচ্ছে কাজ হিসেবে ব্যবহৃত করে। তাহলে এখানে কিন্তু উপরিক্ত যে আমরা দেখতে পাচ্ছি যে কর কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, মানে একটা শব্দের কিন্তু অনেকগুলো অর্থ আছে, কিন্তু সেই শব্দ এটা কি অস্পষ্ট শব্দগুলো? আসলে কিন্তু এই শব্দগুলো অস্পষ্ট না। দেখো এখানে কর শব্দটি 5টি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে শব্দটি অস্পষ্ট, কারণ প্রতিটি শব্দ প্রতিটি প্রয়োগের পর্যাপ্ত আবশ্যিক শর্ত পালিত হয়েছে। কাজেই অনেক মানে যেটা শব্দের অনেক অর্থ রয়েছে সেই শব্দকে আমরা অবশ্যই শব্দ বলে অস্পষ্ট শব্দ বলে সাব্যস্ত করতে পারি, নরমাল শব্দ বলে করতে পারি, অস্পষ্ট শব্দ বলে সাব্যস্ত করতে পারি না। মানদণ্ডের বহুমুখিতা বলতে আসলে এমন শব্দ বা শব্দাবলীকে বোঝায় যার বা যাদের প্রয়োগের পর্যাপ্ত আবশ্যিক শর্তাবলী নেই। আবার দেখো, যার বা যাদের প্রয়োগের পর্যাপ্ত আবশ্যিক শর্তাবলী নেই, কিংবা থাকলেও তো আমাদের জানা নেই। তার মানে শব্দ প্রয়োগের লক্ষণগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে এই মানদণ্ড বহুমুখী হয়। আর মানদণ্ড বহু থাকলেই শব্দটির প্রয়োগ ক্ষেত্র সম্বন্ধে আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, তার ফলে শব্দটি আমাদের কাছে অবশ্যই অস্পষ্ট হয়ে পড়ে। অর্থাৎ আমি যদি একটা শব্দের যদি পর্যাপ্ত আবশ্যিক শর্ত আমরা পূরণ করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের একটি শব্দ অস্পষ্ট হয়ে যায়। কিন্তু একটি শব্দের মধ্যে যদি তার বিভিন্ন ধরনের শব্দ অনেক অর্থ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই শব্দটি অস্পষ্ট হয় না, সেটা একটা নরমাল শব্দ হিসেবে বলতে পারি। কিন্তু যদি সেই শব্দের মধ্যে তার পর্যাপ্ত আবশ্যিক শর্তগুলোতে পূরণ করতে না পারে, সেই ক্ষেত্রে সেই শব্দটি অস্পষ্ট হয়ে যায়, এবং সেটা আমাদের থাকতেও পারে, সেটা আমাদের অজানাও থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা হয়ে যায়। যদি আমরা একটি উদাহরণ দিই, যেমন ধরো কুকুর শব্দটি, সেই ক্ষেত্রে কুকুর বলতে আমরা তার কুকুরকে কোনো একটা শব্দকে কুকুর বলতে হলে তার কি কি ধরনের শর্ত পূরণ করতে হয় বা তার কি কি বসে থাকতে হবে। যদি আমরা ধরি যে কুকুরের স্তন্যপায়ী প্রাণী, বা কুকুরের লেজ আছে, কুকুর ঘেউ করে, বা কুকুর হচ্ছে 4 পা বিশিষ্ট প্রাণী, তাহলে এই ক্ষেত্রে যদি কোনো কুকুরের লেজ কাটা পড়ে তাহলে কি আমরা তাকে কুকুর বলবো না? বা শুধুমাত্র যে প্রাণী প্রাণী স্তন্যপায়ী প্রাণী বললে কি সেটি কুকুর হয়ে যাবে? অন্য প্রাণী তো স্তন্যপায়ী হতে পারে। বা হচ্ছে 4টি পা নেই একটি কোনো কুকুরের, 3টি পা আছে, তাহলে সেক্ষেত্রে তাকে কুকুর বলা যাবে না? এই ধরনের বিভিন্ন ধরনের স্পষ্টতা মানে আমরা কিন্তু বলতে পারি না। একটি সত্য থাকলেও কিন্তু আমরা আবার অন্য সত্যটি না থাকলে কিন্তু আমরা সব মানে ধরো কোনো একটা কুকুরে হচ্ছে লেজটি কাটা, কিন্তু বাকি সব বৈশিষ্ট্য বিদ্যমান, তাহলে কি তাকে আমরা কুকুর বলবো না? অবশ্যই আমরা এটা কিন্তু আমরা কুকুর বলে অভিহিত করি। কিন্তু এখানে কিন্তু মানে আবশ্যিক যে পর্যাপ্ত যে আবশ্যিক সত্য সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি না, যে কোনটা বললে আসলে আমরা সেই কুকুর শব্দটিকে স্পষ্ট হয়ে বলতে পারবো। তাহলে এই ক্ষেত্রগুলোতে কিন্তু আসলে অস্পষ্টতা দেখা দেয়। এবং হচ্ছে তোমরা যদি খেলা শব্দটি দেখো, সেই খেলা খেলা বলতে তো অনেক ধরনের খেলা বোঝায়, তাস খেলা বোঝায়, বল খেলা বোঝায়, ক্রিকেট খেলা বোঝায়। তাহলে সেটাকে আমরা কিভাবে বলবো যে এই শব্দটি হচ্ছে স্পষ্ট? আসলে এই শব্দগুলো আসলে অস্পষ্ট। 3 নম্বরে দেখো, সংজ্ঞেয় পদের অস্পষ্টতা। এটা হচ্ছে 3 নম্বরের। সংজ্ঞেয় পদের অস্পষ্টতা বলতে বোঝায় যদি আমরা কোনো শব্দের হচ্ছে অস্পষ্টতা দূর করার জন্য কোনো শব্দের মাধ্যমে তার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই সংজ্ঞা দেওয়ার যে মানে শব্দের মাধ্যমে আমরা সংজ্ঞাটি প্রদান করতে, সেই শব্দটা যদি অস্পষ্ট থাকে তাহলে কিন্তু পুরো শব্দটাই অস্পষ্ট হয়ে যায়। যেমন কি কি শর্ত পূরণ করলে একজন ব্যক্তিকে একটি সম্প্রদায়ের অধিবাসী হিসেবে গণ্য করা হবে? এটা স্পষ্ট যে একজন ব্যক্তি যে সমাজ বা সম্প্রদায়ে বাস করে এবং ওই সমাজের আওতাভুক্ত স্থানে কাজ বা চাকরি করে তাকে অধিবাসী বলা যায়। এবং এটাও স্পষ্ট যে যে ব্যক্তি ওই সম্প্রদায়ে বা সমাজে কখনো বসবাস বা কাজ করেনি সে একজন অধিবাসী নয়। কিন্তু এমন হয় যদি যে ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের নিজে একটি বাড়ির মালিক, যে বাড়িতে তিনি কেবল গ্রীষ্মকালেই বসবাস করেন, তারপর বাড়িটি ভাড়া দিয়ে বছরের বাকি সময়টুকু অন্য জায়গায় থাকেন, সেই পরিস্থিতিতে তাকে কি আমরা অধিবাসী বলবো? ধরা যাক ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের ভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন। যখন শিক্ষা প্রতিষ্ঠানটি খোলা থাকে তখন তিনি একটি ডরমিটরিতে থাকেন, এবং শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকলে সম্প্রদায়ের বাইরে কোনো এক জায়গায় অবস্থান করেন। আবার ধরা যাক তিনি একটি সম্প্রদায় নির্দিষ্ট করে 2 বছর ধরে বসবাস করছেন এবং চাকরিও করছেন, কিন্তু অন্য একটি সম্প্রদায়ে তিনি একটি বাড়ির মালিক যেখানে তার যাবতীয় জিনিসপত্র রক্ষিত আছে, এবং নির্দিষ্ট মেয়াদে 2 বছর অতিক্রান্ত হলে তিনি ওই সম্প্রদায়ে ফিরে যাবেন যেখানে তার একটি বাড়ি আছে। প্রশ্ন হলো, ওই 2 বছর তিনি যে সম্প্রদায়ে নির্দিষ্টভাবে বসবাস এবং চাকরি করবেন, তিনি কি সেই সম্প্রদায়ের বাসিন্দা বা অধিবাসী হবেন? এখন ধরা যাক আমরা উপরিউক্ত প্রশ্নগুলো সন্তোষজনক উত্তর পেয়ে গেছি নতুন এবং নির্দিষ্ট অর্থ নির্ধারণের মাধ্যমে, যেখানে উদাহরণস্বরূপ যে রাজনৈতিক কারণে আইনের মাধ্যমে ওই ব্যক্তিকে অধিবাসী হিসেবে গণ্য করা যেতে পারে, কিন্তু তবুও অন্য এক সমস্যার উদ্ভব ঘটে। যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো শব্দে অধিবাসী শব্দের প্রয়োগে পর্যাপ্ত আবশ্যকীয়, তবু যে পদ বা শব্দ সমূহের মাধ্যমে শব্দগুলো বর্ণনা করা হয় সেই শব্দ বা শব্দসমূহ কম বেশি অস্পষ্ট থেকেই যায়। উদাহরণস্বরূপ
আমরা অধিবাসী শব্দটি প্রয়োগে সম্প্রদায়ের কাজ বা চাকরি করা পদটি ব্যবহার করেছি। নিঃসন্দেহে অনেক ক্ষেত্রে পদটির প্রযোজ্যতা বা অপ্রযোজ্যতা যেমন সমস্যা সৃষ্টি করে, আবার অনেক ক্ষেত্রে এটা সমস্যা সৃষ্টি করে। একজন বিক্রেতার কথাই ধরা যাক, যার কোম্পানির মূল অফিস হলো একটি সম্প্রদায়, কিন্তু তার কাজের ধরুন এমনই যে তিনি বেশিরভাগ অন্য সময় অন্য সম্প্রদায়ে অতিবাহিত করেন। অথবা উল্টো ঘটনা হতে পারে, একজন ব্যক্তি নিয়োগকর্তা একটি সম্প্রদায়ে থাকেন এবং ওই ব্যক্তি অন্য এক সম্প্রদায়ে তার বেশিরভাগ সময় অতিবাহিত করেন একজন পরামর্শক বা তদবিরকারী হিসেবে। এবং একজন লেখকের কথায় ধরা যাক, যিনি একটি সম্প্রদায়ের সীমানার মধ্যেই তার সব লেখালেখির কাজ করেন। প্রশ্ন হলো, তিনি কি সম্প্রদায়ের কাজ করেন? অথবা একটি বাড়ি দখল, এই পদটিও কিন্তু অস্পষ্ট। একজন ব্যক্তি যদি কয়েকটি বাড়ির মালিক হন, কোনো বাড়ি যদি তিনি ভাড়া না দেন এবং প্রত্যেক বাড়িতে যদি তার সময়ের কিছু অংশ অতিবাহিত করেন, তাহলে কি আমরা বলতে পারি যে তিনি সব বাড়ি দখল করেছেন বা একটি একের বেশি অধিক দখল করেছেন বাড়ি? এভাবে সমস্যা চলতেই থাকবে। তার মানে কি, যে অধিবাসী শব্দটি আসলে এটাই একটা অস্পষ্ট শব্দ। কোন ক্ষেত্রে যে আমরা বলবো সেটা অধিবাসী, সেটা কিন্তু আমরা আসলে নির্দিষ্ট করে বলতে পারছি না, সেজন্য কিন্তু এই শব্দটি কিন্তু অস্পষ্ট হয়ে যাচ্ছে। এখন একটি প্রশ্ন আসে যে এই যে অস্পষ্টতা, সেটা কি আত্মগত না বস্তুগত? আচ্ছা, অস্পষ্টতা বা অনির্দিষ্টতা আত্মগত না বস্তুগত, এই নিয়েও কোনো কোনো দার্শনিক প্রশ্ন তুলেছেন। তো বেশিরভাগ দার্শনিক মনে করেন যে অস্পষ্টতা স্বরূপতই বস্তুগত। অধিকাংশ দার্শনিক মনে করেন যে অস্পষ্টতা শব্দটি মূলত একটি বস্তুগত বৈশিষ্ট্য। এর মধ্যে প্রধান পৃষ্ঠপোষক হলেন ম্যাক্স ব্ল্যাক। এই বক্তব্যের সমর্থনে তিনি বলেন, প্রকৃতির মতো সর্বত্রই আমরা একটা নিরবিচ্ছিন্ন ক্রমধারা লক্ষ্য করি। বর্ণ, প্রজাতি, শক্তি ও সামর্থ্য, অভ্যাস ও প্রতিষ্ঠান, এদের প্রত্যেকের বেলায় আমরা লক্ষ্য করি এদের একটি মাত্রা থেকে অন্য একটি মাত্রা অলক্ষ্যে এমন সূক্ষ্মভাবে মিলে থাকে যে বা মিলে যায় যে এদের পারস্পরিক মাত্রাগত পার্থক্য অনেক সময় নির্ণয় করা আমাদের পক্ষে শক্ত হয়ে দাঁড়ায়। অর্থাৎ এর মাধ্যমে তিনি বোঝাতে চান যে প্রকৃতি আমাদের বলে দেয়, প্রকৃতি আমাদের সাক্ষ্য দেয় যে অস্পষ্টতা স্বরূপত বস্তুগত। বস্তুর প্রতি লক্ষ্য রেখে আমরা প্রতীক ব্যবহার করে থাকি, তবে সাথে সাথে এই কথাও স্মরণ রাখা প্রয়োজন যে বস্তু বা বস্তুর স্বরূপে বা বস্তু ধর্মে কিন্তু অস্পষ্ট ছায়া ছোঁয়া নেই। অর্থাৎ অস্পষ্ট শব্দটি বস্তুগত হলো বস্তুর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। প্রতিটি শব্দই সুনির্দিষ্ট, বস্তুই সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট। অর্থাৎ এই বস্তু কিন্তু আসলে অস্পষ্ট না, এটা হচ্ছে তার প্রতিরূপ বা যেটা হলো প্রতিরূপায়ণ যেটা বলি, সেটা হচ্ছে আসলে অস্পষ্ট। আমরা দেখি এখানে, এই কারণে বার্ট্রান্ড রাসেল তার এক বিখ্যাত প্রবন্ধে বলেন, কোনো বস্তু যেমন আছে ঠিক তেমনই আছে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। বস্তুর মধ্যে কোনো ধর্ম যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণেই আছে, তার চেয়ে বেশিও নেই কমও নেই। তাই প্রকৃতির রাজ্যে অস্পষ্টতার কোনো স্থান নেই। বস্তুকে কখনো আমরা অস্পষ্ট বা অনির্দিষ্ট বলতে পারি না। এই কথা অবশ্য ঠিক যে কোনো ব্যক্তি বা বস্তুর কাছ থেকে যখন ক্রমশ দূরে হতে থাকে তখন তাকে অস্পষ্ট দেখায়। মেঘপুঞ্জ ঘনমিত হলে সূর্যকে অস্পষ্ট দেখায়, কিন্তু তার মানে এই নয় যে ওই ব্যক্তি বা বস্তু কিংবা সূর্য অস্পষ্ট। কাছ থেকে দূরে চলে যাওয়া অতি ঘনিষ্ঠ বন্ধুকে অস্পষ্ট দেখার অর্থই নয় যে ওই ওই মুহূর্তে ওই বিশেষ বন্ধু অস্পষ্ট নামে বিশেষ একটি ধর্ম অর্জন করেছে। মেঘমালা সূর্যকে ঢেকে ফেলায় সূর্য অস্পষ্ট, এর অর্থ এই নয় যে সূর্য ওই বিশেষ মুহূর্তে অস্পষ্ট নামে একটি বিশেষ ধর্ম বা লক্ষ্য অর্জন করেছে। শাব্দিক অস্পষ্টতা থেকে বস্তু অস্পষ্ট এই সিদ্ধান্তে আমরা যৌক্তিকভাবে উপনীত হতে পারি না। প্রকৃতপক্ষে বস্তু অস্পষ্ট এ কথার অর্থ হচ্ছে বস্তুর প্রতিরূপ অস্পষ্ট। বুঝতে পেরেছো? বস্তু কিন্তু আসলে অস্পষ্ট হবে কিভাবে? বস্তুর প্রতিরূপটা আসলে অস্পষ্ট। বস্তুত স্পষ্টতা বা অস্পষ্টতা উভয় বস্তুর ধর্ম নয়, বরং বস্তুর প্রতিরূপায়ণের ধর্ম। বস্তু যেমন এক ধরনের প্রতিরূপায়ণ, ভাষা সেরকম এক ধরনের প্রতিরূপায়ণ বিশেষ। বস্তু ও তার প্রতিরূপায়ণের সাথে যে ধরনের এক ঘনিষ্ঠ নিরবচ্ছিন্ন সম্বন্ধ বিদ্যমান, ভাষা ও শব্দ তেমনি তাদের প্রতিরূপায়ণের সাথে সম্পর্কিত। অনুরূপভাবে অস্পষ্টতা বেলাও একই কথা সমভাবে প্রযোজ্য। বস্তু ও তার প্রতিরূপায়ণের সাথেই শাব্দিক অস্পষ্টতা সম্পৃক্ত। তাই প্রতিরূপ ছাড়া অস্পষ্টতা অকল্পনীয়। সুতরাং অস্পষ্টতাকে বস্তুগত বলার অর্থ এই নয় যে অস্পষ্টতা কথাটি বস্তু বা বস্তু ধর্মের বা বস্তু স্বরূপের সাথে জড়িত। আসলে বস্তু বা বস্তু ধর্ম নয়, বরং বস্তুর রূপণের সঙ্গেই অস্পষ্টতা জড়িত। কোনো ব্যক্তি মানুষের চেহারা অস্পষ্ট বা বিশেষ কোনো বস্তুর অবয়ব অস্পষ্ট, এই কথার অর্থ এই যে ওই ব্যক্তি মানুষ বা ওই বিশেষ বস্তুর রূপায়ণ বা আলোকচিত্র হচ্ছে অস্পষ্ট। তোমাদের যদি একটা ছবি তোলা হয় এবং সেই ছবিটা যদি একটু অস্পষ্ট থাকে, তুমি কি অস্পষ্ট হয়ে গেলে? তা কিন্তু না, তাই না? বস্তু ঠিকই আছে, ব্যক্তি ঠিকই আছে, কিন্তু তার যে প্রতিরূপটা বা তার যে রূপায়ণটা সেটা হচ্ছে অস্পষ্ট। ভাষা ও শব্দের বেলা একই কথা প্রযোজ্য। তাহলে দেখতে পাচ্ছ যে কি হচ্ছে, এই শব্দ হচ্ছে হলো যেটা অস্পষ্টতা, সেটা হচ্ছে আসলে বস্তুগত।
আচ্ছা, আমরা এখন দেখি যে আমরা তো এখন অস্পষ্ট শব্দ নিয়ে আলোচনা করলাম, কিন্তু অস্পষ্টর কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এই শব্দগুলোর। এটা আসলে কোনো ফেনা না, বরং বেশিরভাগ ক্ষেত্রে অস্পষ্ট শব্দগুলো আমাদের প্রয়োজন এবং সেটা আমাদের কিন্তু অনেক হেল্প করে। যেমন ধরো যে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে অস্পষ্ট উক্তি বা অনির্দিষ্টভাবে বক্তব্য রাখাই হয়ে পড়ে বুদ্ধিমানের কাজ। এসব ক্ষেত্রে বরং স্পষ্ট বা সুনির্দিষ্ট উক্তি করাই অবাঞ্ছিত অনুচিত সমূহ বিপদ সংকুল। মাঝে মাঝে কিন্তু তোমরা এরকম অনেক পরিস্থিতির শিকার হও, তখন কি করো বলো না, যে আমরা একটু কূটনীতিক বুদ্ধি খাটায় হচ্ছে একটা হচ্ছে এমন একটা অ্যান্সার করছে যে এদিকও না সেদিকও না, তাই না? তার মানে কি, এমন একটা অস্পষ্ট কথা বলে আসলে কিন্তু দুই গুলি রক্ষা হয়। তাই সেটা কিন্তু আমাদের বাস্তব জীবনে কিন্তু প্রায় ক্ষেত্রেই আমরা এই অস্পষ্টতার যে গুরুত্ব সেটা আমরা অনুধাবন করতে পারি। রাজনীতির কথা এখানে ধরা যাক। রাজনীতির ক্ষেত্রে কখনো কখনো স্পষ্ট বক্তব্য রাখাই অবাঞ্ছিত ও অনুচিত। ধরা যাক কোনো দেশের সাময়িক শাসন গণতন্ত্রকামী লক্ষ লক্ষ মানুষের আন্দোলনে ভীত হয়ে তার পেটোয়া বাহিনীকে নির্বিচারে গুলি বর্ষণের আদেশ দিয়ে 50 জন নিরীহ মানুষকে ঘটনাস্থলেই মেরে ফেললো। এমতো অবস্থায় সামরিক শাসক যদি সরকারি ফরমানে ঘোষণা করেন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি চালায় এবং 50 জন লোক এতে প্রাণ হারিয়েছে, তাহলে আন্দোলনের মাত্রা আরো তীব্রতর হবে। সামরিক শাসন যখন অস্পষ্ট কূটকৌশল বলতে পারেন এবং বিশ্বের সকল অগণতান্ত্রিক সামরিক শাসক এভাবে বলেও থাকেন যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী বাধ্য হয়ে গুলি চালায় এবং এতে কয়েকজন লোক প্রাণ হারিয়েছে। এখানে প্রথম ঘোষণায় নির্দিষ্টভাবে 50 জন লোকের মৃত্যুর কথা স্বীকার করে দেখা গেল আন্দোলন দমে যাওয়া তো দূরের কথা, বরং এতে আন্দোলনের যে প্রচলিত শিক্ষা সেটা আরো বেশি হয়ে উঠলো, মানে আন্দোলনটা আরো বেশি হয়ে গেল। ঠিক আছে, এক্ষেত্রে স্পষ্টভাবে 50 জন লোকের প্রাণহানির কথা স্বীকার করাটি আসলে সামরিক সরকারের জন্য বিপজ্জনক ও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করলো। পক্ষান্তরে দ্বিতীয় ঘোষণায় যেখানে অনির্দিষ্টভাবে কয়েকজন লোকের প্রাণহানির কথা বলা হলো এবং স্বীকার করা হলো কয়েকজন অনির্দিষ্ট লোক, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো কি যে আন্দোলনটা কিন্তু কম হলো বা সেটা তীব্র হলো না। ঠিক আছে, তার মানে কি যে সবসময় যে স্পষ্ট কথা মানে শব্দ আমরা উচ্চারণ তা না, অস্পষ্ট ক্রিয়াটা আমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে অস্পষ্টতার শব্দটি অহরহ ব্যবহার করি, আমরা করতে বাধ্য হই। দৈনন্দিন জীবনে এমন অনেক ক্ষেত্র আছে যেখানে অস্পষ্ট শব্দ প্রয়োগ অপরিহার্য হয়ে ওঠে। প্রাত্যহিক জীবনে দৈনন্দিন কথাবার্তা আমরা প্রায় বলি, গাড়িটি খুব ধীরগতিতে চলছে অথবা খুব দ্রুত লয়ে চলছে, মেয়েটি দেখতে খুব সুন্দর বা আদৌ সুন্দর নয়, ফারহান এখন বুদ্ধিমান অথবা আদৌ বুদ্ধিমান নয়, স্বামীর বুদ্ধাঙ্ক সমান অথবা ইত্যাদি। এই ধরনের উক্তি না করলে দৈনন্দিন কথাবার্তা আসলে অচল হয়ে যায়। তবে এ ধরনের উক্তিকে মিথ্যা উক্তি বলে গণ্য করা আসলে কিন্তু আমরা কি বলি এই ধরনের উক্তি মিথ্যা, তাও বলা যায় না। রাসেল তাই বলেছেন, একথা মনে করা সম্ভবত ভুল যে অস্পষ্ট জ্ঞান বা অস্পষ্ট উক্তি মিথ্যা, বরং সুনির্দিষ্ট বিষয়ের চেয়ে অস্পষ্ট বিশ্বাস বেশি পরিমাণ সত্য হওয়ার যোগ্যতা রাখে। তাহলে আমরা কি দেখলাম যে হচ্ছে এই যে অস্পষ্টতা বিভিন্ন আমাদের যে রাজনৈতিক জীবন বা দৈনন্দিন জীবন বলো সব ক্ষেত্রে কিন্তু অস্পষ্ট শব্দ আসলে অনেক গুরুত্ব রয়েছে। তবে এই স্পষ্ট শব্দ গুলোকে আমরা কিন্তু কিছু ইয়ার মাধ্যমে আসলে কিছুটা হলে অস্পষ্ট দূর করতে পারি। যেমন হর্সপাস বলেন বা অন্যান্য যে বিশ্লেষণ দার্শনিক তারা বলেন যে যদি আমরা হচ্ছে অস্পষ্ট শব্দের ক্ষেত্রে মানক ব্যবহার করি বা মানক বিধায় কলনের যে মানক আছে সেই মানক বা প্রতীক ব্যবহার করি, সেই প্রতীকগুলো ব্যবহার করেও কিন্তু আমরা অস্পষ্টতাকে দূর করতে পারি। সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে যে গুণবাচক যে প্রত্যয়গুলো আছে সেই প্রত্যয়গুলোকে পরিমাণবাচক প্রত্যয়ে রূপান্তরিত করে সেই অস্পষ্টগুলোকে দূর করা যায়। যেমন যে গরম এবং শীতল এই ব্যাপারগুলোকে আমরা কিন্তু ফারেনহাইট বা ডিগ্রির উপর নিচে নামিয়ে কিন্তু সেটা গরমের মাত্রাটা করতে, গরম বা শীতের মাত্রাটা ব্যাখ্যা করতে পারি। তাছাড়া হচ্ছে সংজ্ঞায়নের মাধ্যমে কিন্তু অস্পষ্টতাকে দূর করা যায়। সংজ্ঞায়ন বলতে তোমরা নিশ্চয়ই বুঝো যে কোনো হচ্ছে পদের বা কোনো হচ্ছে গুণ বা যেটা হলো প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রদান করা, সংজ্ঞার মাধ্যমে সেটা কোনো একটা পদের হচ্ছে প্রধান বৈশিষ্ট্য আমরা হচ্ছে প্রদান করি, প্রদান করার মধ্যে সেই পদটা হচ্ছে আমরা সংজ্ঞায়ন করে থাকি। যেমন যদি আমরা মানুষ শব্দের কথা বলি, সেটা কি আমাদের মানুষ শব্দের যে সংজ্ঞা বলতে গেলে আমরা কিন্তু বুঝি যে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন একজন প্রাণী। তো মানুষ পদের মধ্যে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি দুইটা প্রধান বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু এখানেও কিন্তু অস্পষ্ট দেখা দেয়, কারণ যদি আমরা কুকুর একটু আগে যেটা বলেছি যে কুকুর শব্দটি যখন আমরা বলি তখন কিন্তু এটা স্তন্যপায়ী যদি হিসেবে বলি, তাহলে শুধুমাত্র কি কুকুর স্তন্যপায়ী তা কিন্তু না, হরিণও কিন্তু স্তন্যপায়ী প্রাণী। এভাবে কিন্তু অনেক মানে বিতর্ক দেখা দিতে পারে। তাছাড়াও তারপরও আমরা কিন্তু বলতে পারি যে সংজ্ঞার মাধ্যমে আমরা হচ্ছে কোনো অস্পষ্টতা দূর করতে পারি। তাছাড়া হচ্ছে সরকারি যে বিধিনিষেধ আসছে তার মাধ্যমে আমরা কিন্তু অস্পষ্টতাকে দূর করতে পারি। যেমন ধরো যে কোন দেশের সরকার যদি
ধরো বাংলাদেশের কথা আমরা বলি যে 18 বছরের নিচে কেউ বিয়ে করতে পারবে না, বা যখন কেউ 80% নাম্বার পাবে তাকে আমরা এ প্লাস বলি, কিন্তু যখন কেউ হচ্ছে 79 পায় তাকে কিন্তু আমরা এ প্লাস দিচ্ছি না। বা হচ্ছে 18 বছরে যদি এক বছরে কম থাকে তাকে কিন্তু আমরা বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। অথবা যদি ধরো 15,000 টাকার উপরে যার হচ্ছে স্যালারি সেই হচ্ছে কর দিবে, বা কারো বেতন যদি 9,999 টাকা হয় সে হচ্ছে কর দিবে না। এবং বিধিনিষেধ দিয়ে কিন্তু আমরা অস্পষ্টতাকে হচ্ছে দূর করতে পারি। কিন্তু তারপরও এখানে এই মানে ব্যবহারের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যদি আমরা এরকম বিধিনিষেধ দেই সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায়। তারপরও আমরা কিন্তু মানকের ব্যবহার করে, তারপর হচ্ছে সংজ্ঞার মাধ্যমে এবং হচ্ছে এই বিধিনিষেধের মাধ্যমে কিন্তু শব্দের অস্পষ্টকে অনেকাংশে, বলবো না সম্পূর্ণ অংশ তো নাই, কিন্তু অনেকাংশে আমরা কিন্তু দূর করতে পারি। শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি এরকম থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ক্লাসটি কষ্ট করে তোমরা দেখেছো, আশা করি তোমরা একটু হলে উপকৃত হয়েছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের স্টাডিটা কিন্তু অবশ্যই চালিয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।